গতদিন আমরা আলোচনা করছিলাম, গতদিন মনে হয় শেষ, আমি আমার একটা স্টুডেন্টের কথা বলছিলাম যে আহ, একটা ওষুধ কোম্পানিতে, মানে চেইন ওষুধ কোম্পানি, হোমিও ওষুধ কোম্পানিতে সে চাকরি করে এবং তার বসের সাথে বসের বিভিন্ন ধরনের ম্যাল প্র্যাকটিস, ম্যাল প্রেসক্রিপশনের বিরুদ্ধে কথা বলেছিল। হ্যাঁ, সেখানে আমরা পেয়েছিলাম কি ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট, আর অন্য যে বিষয়গুলো সেগুলো তো ছিলই। তো আমরা বুঝেছি যে সোসাইটি, মানে কস্টিকাম পার্সনের মধ্যে এই ভাবনাটা খুব বেশি ভাবেই ঢুকে থাকে যে সোসাইটি কিভাবে সাফার করবে, সোসাইটি কিভাবে ধ্বংসের দিকে যাচ্ছে। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু কস্টিকামের ইয়েতে থাকেই। আপনার কাজ হচ্ছে সেটাকে খুঁজে বাইর করা, ওগুলো আমাদেরকে দেখতে হয়। এখন দেখা যাচ্ছে যে কেউ চিন্তা করবে দেশ নিয়ে, কেউ চিন্তা করবে, দেখা যাচ্ছে যা তার একটা ইনস্টিটিউটে চাকরি করে সেই ইনস্টিটিউট নিয়ে, কেউ হয়তো চিন্তা করবে তার আশেপাশের পরিবেশ নিয়ে। এটা ম্যান টু ম্যান ডিফার করবে ডেফিনেটলি। ধরেন যে একজন বস্তিতে থাকে, একদম ওরকম খেটে খাওয়া মানুষ, সে কস্টিকাম যদি হয়, সে তো ডেফিনেটলি দেশ পরিবর্তনের চিন্তা করবে না। সে ওই ওই বস্তির পরিবেশ, ওই এনভায়রনমেন্ট, সেগুলা নেই। তার ভাবনাটার লেভেলটা ওই পর্যন্তই থাকবে। যার যত জ্ঞানের পরিধি, তার ভাবনাটা ততই থাকে, এটা হলো বিষয়। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে সে দেখছে যে কস্টিকাম পার্সন, আমি ধরেই নিলাম সে বস্তিবাসী বা লোয়ার ক্লাস বা ওইরকম একটা জায়গায়, তার কি হতে পারে, দেখা যাচ্ছে শব্দ দূষণ হচ্ছে, পরিবেশের দূষণ হচ্ছে, তখন সে কিন্তু অ্যালাউ করবে না। অনেক শিক্ষিত মানুষ দেখা যাচ্ছে যে অনেক শব্দ দূষণ হচ্ছে, উচ্চ স্বরে মাইক বাজাচ্ছে, সাউন্ড বক্স বাজাচ্ছে, অনেক শিক্ষিত মানুষ কোনো প্রতিবাদ করা বা ইয়ে করবে না। কিন্তু এই পার্সন, এই কস্টিকাম, সে যদি ছেঁড়া কাপড় পরেও থাকে, ফুটা লুঙ্গি পরেও থাকে, সে কিন্তু এটা অ্যালাউ করবে না, সে প্রতিবাদ করবে, কেন এত শব্দ করছেন, কেন এরকম প্যাক প্যাক করে হর্ন বাজাচ্ছেন। সে তো, আমি যেভাবে ভদ্র ভাষায় কথা বলছি সে তো আর ভদ্র ভাষায় কথা বলবে না, সে তার ল্যাঙ্গুয়েজে কথা বলবে। কেন আপনি এটা ইয়ে করলেন, পরিবেশ কেন নষ্ট করছেন, কেন পিকনিকের পরে এই প্লেট গুলা, ডিসপোজেবল গ্লাস, এগুলা কেন এক জায়গায় না রেখে সব ছিটাচ্ছেন। এই টাইপের কথোপকথন কিন্তু ওই পার্সনরা করবে। হ্যাঁ, এইটা হলো কস্টিকামের একটা বিল্ট ইন নেচার, এটা আমরা খুবই পাই। তো এদের মানে যেখানেই পলিউশন হয় সেখানেই এরা যে বাক্যগুলো বলে তার মধ্যে অন্যতম ইয়ে হচ্ছে যে তোমাদের উচিত ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবা। তোমরা কেন এত সুন্দর পরিবেশকে নষ্ট করছো, কেন এগুলো করছো, কেন এই যে গাছগুলো কাটছো। দেখবেন যে আম, আমরা মানে রিসেন্টলি দুইটা ঘটনা দেখেছি। এটা হলো, একটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেন গেটের ওইখানে পামটি ছিল, সেই পামটি কাটার একটা ইয়ে দেখেছি, অনেক পুরনো পামটি, খুব সুন্দর লাগতো, সেটাই কেটে ফেলেছে। কেন কেটে ফেলেছে? প্রশাসন মনে করছে যে এগুলা কাজের জিনিস না, এগুলো নষ্ট হয়ে গেছে বা ইয়ে হয়েছে। কিন্তু ওখানে যে পাখির বাসা বা ইয়ে আছে, তো সবাই কিন্তু এটার প্রতিবাদ করেনি। কিছু সংখ্যক অ্যাক্টিভিটিস বলেন বা কিছু সংখ্যক পার্সন এটাতে ইয়ে করেছে। তারপরে তার আগের বছর আমরা কি দেখেছি, রাজশাহী মেডিকেল কলেজের আহ, মানে এমার্জেন্সি গেট দিয়ে ঢুকতে, যে ওখানে অনেক বড় বড় গাছ ছিল, গাছের উপরে শামুক খোল, তারপরে পানকৌড়ি, তারপরে বিভিন্ন ধরনের বক, নানান ধরনের পাখির কলোনি ছিল। হ্যাঁ, পাখির নদীতে খাওয়া দাওয়া করে আর ওখানে এসে বাসা বানায় এই করে। তো বড় বড় গাছগুলো, আমার একটু শোনা কথা যে হসপিটালের পরিচালক ওই দিক দিয়ে যাচ্ছিল, সামহাও সম্ভবত তার গায়ে কোনো পাখির ময়লা পড়েছে, সেটাতে সে রাগ করে সব গাছগুলা কেটে দিচ্ছে, আমি কতদিনও দেখলাম। তো এই যে এই বিষয়গুলা নিয়ে অ্যাক্টিভ কিন্তু কস্টিকামকে অনেক সোচ্চার দেখা যায়। কস্টিকামের এটার সোচ্চার হওয়ার পেছনের কারণটা হচ্ছে, তুমি কেন নেক্সট জেনারেশনকে নষ্ট করছো, কেন তুমি এই ন্যাচারাল পরিবেশ বান্ধব যে বিষয়টা আছে, হ্যাঁ, ইকোসিস্টেম, এটাকে কেন তুমি ইয়ে করতেছো। হ্যাঁ, এই এই অধিকার, এই ইয়ে তো তোমার নাই। তো বেসিক্যালি তার থিঙ্কিংটা কিন্তু এই লেভেলে না, থিঙ্কিংটা আরো বড় বড় লেভেলে, অনেক বড় স্পেকট্রামে হয়। তো আমাদেরকে এই থিঙ্কিং গুলা
খুব ভালো করে বুঝতে হবে, বুঝছেন? মানে একটা ভিডিও আপনাদের সাথে দেখাতে চাই। হ্যালো, আপনারা আছেন? আপনারা বুঝতে পেরেছেন? আমি একটা ক্লিপস দেখালাম। জি স্যার। হ্যাঁ, তো আমরা হয় কি, আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, হোটেলে বিল দিতে গেলাম, খুচরা টাকা যেটা থাকে দোকানদার টাকাটা ফেরত না দিয়ে দেখা যাচ্ছে যে চকলেট হাতে ধরায় দিচ্ছে। তো কস্টিকামকে এই চকলেট যদি হাতে ধরিয়ে দেওয়া হয়, সে বলে না না না, আমি চকলেট নিব না। আপনি দোকানদারি করছেন, আপনাকে অবশ্যই খুচরা টাকা রাখতে হবে। হ্যাঁ, আমি এইভাবে ২টা ৩টা ৫টা চকলেট দেবেন, এটা আমি নিব না। হ্যাঁ, এক কাজ করি বরং ওই যে এই লোকটা যেটা করলো, এই যে এটা সহ আপনি রাখেন, এই যে আমার কাছে আরো ৩টা আছে, এটা সহ আপনি এই যে ১০ টাকা আপনি দিয়ে দেন। এইরকম অ্যাপ্রোচ তার থাকে। তো দেখেন, এটাও কিন্তু এক ধরনের ওয়ান কাইন্ড অফ ইনজাস্টিস। সেই ইনজাস্টিস এর সাথে কিন্তু ফাইট করছে। সে বলছে না, এরকমটা হওয়া উচিত না, এরকমটা করা যাবে না। ইনটলারেন্স আমরা পাই, ইনটলারেন্স এর মধ্যেও কিন্তু আমরা কস্টিকামকে ইয়ে করতাম। তো দেখেন, এটা কিন্তু সবাই করে না। আমি আপনি হলে কি করতাম? দেন চকলেট, ২টা চকলেট দিত, ৫টা চকলেট দিত, তাই না? কিন্তু এই ব্যক্তি এরকম কাজ কখনোই করবে না। যতক্ষণ না সে তার প্রাপ্ত টাকাটা মানে পাবে, ততক্ষণ না সে ওই জায়গা থেকে ত্যাগ করবে না। আমি নিজে খেতে গেছি, খেতে যেয়ে আমি হোটেলে এরকম পার্সন দেখেছি যে ফাইট চালায় যাচ্ছে। তো এই ফাইটটা হলো, এই ফাইটটাকে আপনি যদি অ্যাবিউসিভ নেন, এই ফাইটটাকে যদি আপনি কোয়ারলসাম নেন, এই ফাইটটাকে যদি আপনি কেওয়াটিস নেন, হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। আপনাকে হোয়াইটা বুঝতে হবে কেন সেই ফাইটটা করলো। সে ইনজাস্টিস সাপোর্ট করছে না, এই কারণে ফাইটটা চালাচ্ছে, সেটার এগেনস্টে দাঁড়াচ্ছে, তাই না? এটাকে আমরা কি বলবো, এই মেন্টালিটি থেকে কি বলবো? ইনজাস্টিস ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট। সাপোর্ট। সেটা তো ইনজাস্টিস ক্যানট সাপোর্ট, কিন্তু এই মেন্টালিটিটা কি মেন্টালিটি? অ্যানার্কিস্ট স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা হলো, এই ফাইটিংটা হলো অ্যানার্কিস্ট। যেখানে দেখবেন যে একটা ফ্লো, মানে সবাই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছে, মানে সবাই ২টা করে চকলেট দিচ্ছে, নিয়ে চলে যাচ্ছে, সেখানেই সে দাঁড়ায় গেল। আমি অ্যানার্কিস্টের খুব ভালো একটা মানে কিন্তু আপনাদেরকে করে দিচ্ছি। ফ্লো, ধারা, ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার এগেনস্টে যে দাঁড়াবে, সেটা হলো অ্যানার্কিস্ট। যাই করো না কেন, যাই বলো না কেন, আমি এখান থেকে আর বলবো না। ঠিক আছে? খুব ভালো করে খেয়াল করে দেখেন, এই যে অ্যাটিটিউড, ফ্লো হচ্ছে, ফ্লো এর এখানে আমি দাঁড়াই গেলাম। এই যে দাঁড়ায় গেলাম, এই অ্যাটিটিউড, মানে এই যে দাঁড়ায় যাওয়াটা শুধু দাঁড়ায় যাওয়া মনে করেন না, এটা কিন্তু একটা স্টিফনেস। স্টিফনেস মানে কি? হোয়াট ইজ স্টিফনেস? এনিওয়ান? শক্ত হয়ে যাওয়া স্যার, জমে যাওয়া। শক্ত হলো না? অন্যরা তো ২টা চকলেট নিয়ে চলে যাচ্ছে, কিন্তু এ গেল না, ওখানে স্টিফ হয়ে দাঁড়ায় যাচ্ছে একদম। না, আমাকে যতক্ষণ না টাকা দেবেন ততক্ষণ আমি এখান থেকে নড়বো না, এক চুলো নড়বো না। তো তার মানে আমি স্টিফ হয়ে গেলাম। আপনি দেখেন কিভাবে প্যাথোলজিটা কস্টিকামের মধ্যে গ্রো করে। তার মেন্টালি আগে স্টিফনেস আসছে, তার অ্যাটিটিউডে স্টিফনেস আসছে। হ্যাঁ, আমি এখান থেকে যাব না, এক হাতও নড়বো না। ঠিক আছে? তো এইরকম স্টিভ মেন্টালি যখন স্টিভ, আমি কি বলেছিলাম, সব ভালো ভালো না, অতি ভালো ভালো না। তো এই যে অতি ভালো, মানে অতি স্টিভ, সবকিছু অতি, এত স্টিভ হয়ে গেল। এই স্টিভটা হচ্ছে কি? এই যে সেই স্টিভ হচ্ছে কার প্রতি স্টিভ হচ্ছে? কার প্রতি? অন্যের প্রতি। অন্যের প্রতি, অন্যের। তাই না? যারা ওই যে ইয়ে করছে, দুর্নীতির আশ্রয় নিচ্ছে, মানে যারা ইনজাস্টিস করছে তাদের বিরুদ্ধে, তাই না? তাহলে ইনজাস্টিস করলো কে? বাইরের লোক, থার্ড পার্টি, তাই না? থার্ড পার্টি মানে কি? থার্ড পার্টি কোন সাইডে? হার্টের অপর সাইডে। হার্ট কোন সাইডে থাকে? বাম পাশে। বাম পাশে। আর অন্য লোকজন কোন পাশে থাকছে? ডান সাইডে। তাহলে তার স্টিপটা হচ্ছে কোন জায়গা? ডান সাইড। তার স্টিপ হচ্ছে ডান হাত। হাত আর চাপতে পারছে না, সে লড়াই করে পারতেছে না, তো তার হাতটাকে থামায় দেওয়া হয়েছে। আমি আসতেছি আরো, দেখেন কিভাবে বডি, সোল কিভাবে কাজ করে, ফিজিক্যাল লেভেল আর মেন্টাল লেভেল, সোল মানে মাইন্ড, কিভাবে কাজ করে। মাইন্ডের মধ্যে ইফেক্ট হচ্ছে, এই ইফেক্টটা বডিকে
এফেক্ট করে ফেলতেছে। তো তার মানে স্যার স্ট্রং সাইডটা স্টিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্ট্রং সাইডের তো কস্টিকাম পড়োনি ম্যাথমেটিকা? কস্টিকাম কোন সাইডের মেডিসিন? ডান পাশে স্যার। ডান পাশের মেডিসিন আমরা সবাই দিই। ডান পাশের প্যারালাইসিস, ডান পাশের স্টিফনেস, ডান পাশের ফ্রোজেন শোল্ডার, ডান পাশের টেনিস এলবোর প্রবলেম, তাই না? আমরা সেটা দিই। তাহলে তার প্রবলেমটা হচ্ছে ডানের ইয়াতে, তাই না? এইভাবে বুঝতে হয় হোমিওপ্যাথি। তো আরেকটা পেশেন্ট, সে আসতো একটা সময়, আমি একটু করে শেয়ার করি, ফুল কেস টেকিং না বলে ছোট ছোট করে বলি, এই জিনিসগুলো আপনারাও আপনি পাবেন, আপনাদের চেম্বারেও আপনারা পাবেন এই সেম ইয়েতে, এই একই ফরম্যাটে, কারণ আমরা একই ফরম্যাটেই কস্টিং বেশি বেশি পাই। তো এই পেশেন্ট বেসিক্যালি একটা মানে বেসরকারি ব্যাংক হলেও বড় ব্যাংক আর কি, বড় ব্যাংকে চাকরি করতো, বড় পোস্টে ছিল আর কি। সে সম্ভবত এভিপি বা এই রিলেটেড কোন একটা পোস্ট ছিল। তো ব্যাংকে হয় কি অনেক কর্মকর্তা থাকে, আপনার জুনিয়র অফিসার, তারপর সিনিয়র অফিসার, সেকেন্ড অফিসার, পিওন, গার্ড, অনেক কর্মকর্তা থাকে। বেসরকারি ব্যাংকগুলোতে রিসিপশনিস্ট থাকে, এরকম থাকে। তো সরি, তার আন্ডারে অনেক এমপ্লয়ি ছিল। তো সে বড় পোস্টের কর্মকর্তা, তার সাথে তো কেউ ইনজাস্টিস করার কি সাহস রাখবে? সহজে রাখবে না। সে একটা এরকম রাজশাহীর মতন একটা মেট্রোপলিটন সিটির একটা ব্যাংকের সে মানে ঊর্ধ্বতন কর্মকর্তা, তার সাথে কে ইনজাস্টিস করবে? কিন্তু তার নিচে যে কর্মকর্তা কর্মচারী ছিল, তাদের উপরে কিছু না কিছু ইনজাস্টিস আপনার ব্যাংক কর্তৃপক্ষ করে, এবং সে তাদের পক্ষ হয়ে দাঁড়িয়ে তার সিনিয়রদের সাথে ফাইট করে, কর্তৃপক্ষের সাথে সে লড়াই করে। সে বলে যে আপনারা তাদের উপর মানে আমার এই এমপ্লয়ি গুলার উপর আপনারা যা করছেন এটা অন্যায়। এই ক্যাশ অফিসারদেরকে সে 10টা 11টা পর্যন্ত ছাড়তে হবে, সে চাইলেও পারে না, কারণ হেড অফিসের নির্দেশ যেগুলা ক্লিয়ার করে যেতে হবে। কারণ ক্যাশ অফিসাররা না হলে তাদের ইয়াতে আছে, অন্য অফিসার গুলাকেও সে তাকে বাধ্য হয়ে আটকায় রাখতে হয়। ঠিক আছে, বাধ্য হয়ে তাকে আটকায় রাখতে হয়। তো এইরকম ইনজাস্টিস তার কর্মচারীদের উপরে চলছিল, এবং সে তাদের হয়ে সিনিয়রদের সাথে লড়াই করে। হ্যাঁ, তো আমরা সোসাইটিতে দেখি যে অনেক লিডার, হ্যাঁ, তারা কি করে আমাদের ইয়েতে দেশের জন্য লড়াই করছে। এই তো আমরা 5ই আগস্ট দেখলাম, অনেকেই আগে আসছে, অনেক বৈষম্য বিরোধী নেতারা আগে আসছে, আমরা তার আগে 71-এ দেখেছি ফ্রিডম ফাইটাররা ফাইট করেছে, তাই না? তো এই যে ফ্রিডম ফাইটাররা বিভিন্ন প্রতিষ্ঠানে ফাইট করছে, এই ফ্রিডম ফাইটাররা দেশের জন্য ফাইট করেছে। তো এই ফ্রিডম ফাইটার কি এই আমার ব্যাংকে থাকতেছে বা এই এনজিও বা এগুলোতে থাকতেছে? থাকতেছে না। আমি প্রথমে বলে দিয়েছি যে মানুষের বুঝ অনুযায়ী সে তার ক্ষেত্রে ফাইট করবে। ঠিক আছে, আমরা দেখতে পাবো বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন কোম্পানিতে, ব্যাংকে, বিমায় ঠিক ফ্রিডম ফাইটাররা যে রোল প্লে করেছিল সেই রোল কিন্তু এরা প্লে করে এই কস্টিকা। হ্যাঁ, সে তার ঊর্ধ্বতনদের সাথে ফাইট করে, একদম যে আমার কর্মচারীরা 11টা পর্যন্ত থাকতেছে, আবার সকালবেলা 9টার মধ্যে আপনি বলতেছেন তারা আসতেছে, আপনি ওভারটাইম দিচ্ছেন না, তারা ওভারটাইম করছে, তাদেরকে তো কিছু দেন, আপনি কোম্পানির পক্ষ থেকে কিছু ইনসেনটিভ দেন, কিছু ওভারটাইম দেন, তাদেরকে দাও। ইভেন দেন এই যে যারা গার্ড লেভেলের আছে বা একটু নিচু জন, তার তো বেতন বেশি না। হ্যাঁ, তারা যে পিওর স্যালারিটা পায় সেটা ঠিক আছে, কিছু তো ইনক্রিমেন্ট তারা পেতে পারে, কিছু তো এক্সট্রা বোনাস তারা পেতে পারে। এই কথাগুলো সে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে সে ফোরামে বলে। তো সেই তার বস ঠিক ইমিডিয়েট যারা সিনিয়র বলে, এই তুমি কি স্যালারি ঠিক মতন পাও? জি স্যার পাই। তুমি ইনক্রিমেন্ট পাও? জি স্যার পাই। বোনাস পাও? পাই।
তো তুমি স্যালারি পাও, ইনক্রিমেন্ট পাও, বোনাস পাও, তুমি তো সব পাচ্ছ, কিন্তু তোমার এত মাথা ব্যথা কেন? তুমি অন্যদের পক্ষে কেন এত আওয়াজ তুলছো? তুমি তোমার কাজ করছো, বেতন নিচ্ছ, তোমাকে ওভার টাইম দিচ্ছি, তুমি তোমার মতন থাকো, তুমি কোনো কথা বলো না, তুমি এত কথা বলতে এসো না, তোমার সমস্যাটা কোথায়? এরকমটা করা উচিত না। ঠিক আছে, এই জায়গা থেকে আমি তার কেস বলতেছি না, এই জায়গা থেকে তার প্যাথোলজি গ্রো করে ধীরে ধীরে। প্যাথোলজি একটা জিনিস দেখবেন যে কস্টিকামের প্যাথোলজি ধীরে ধীরে গ্রো করে, হ্যামারিংটা ধীরে ধীরে হয়, বাড়তে থাকে, প্যারালাইসিস ধীরে ধীরে বাড়তে থাকে। তো এই ইয়েটা হচ্ছে এখান থেকে আসছে। তো এই যে অ্যাটিটিউড এই লোকটার বললাম, এই এর মধ্যে আপনারা কি কি খুঁজে পেলেন? ইনজাস্টিস ক্যানট সাপোর্ট তো ইজিলি খুঁজে পেলেন। তারপর আর কি খুঁজে পেলেন? এই যে অ্যানার্কিস্ট, হ্যাঁ, অ্যানার্কিস্ট আছে স্যার। অ্যানার্কিস্ট, হ্যাঁ অ্যানার্কিস্ট তো আছেই, কিন্তু অ্যানার্কিস্ট লো এর এগেইনস্টে দাঁড়ায় যায়, একদম স্পষ্ট দেখা যায়। হ্যাঁ, এখানে আছে, কিন্তু খুব মানে প্রমিনেন্ট কি আর পাওয়া যাচ্ছে? ডিফারেন্ট স্যার, ডিফারেন্ট। হ্যাঁ, ডিফাইন, থ্যাংক ইউ, আমি এটা শুনতে যাচ্ছিলাম। ডিফাইন সাথে সাথে থাকতেছে সে একটা আইডিয়ালিস্টিক, আমাদের রুব্রিক্স আছে না, আইডিয়ালিস্টিক, সে একটা আইডিওলজি ফলো করে, আইডিয়ালিস্টিক। তো আমি বিষয়টা মেনে নিতে পারছি না, আমি লড়াই চালিয়ে যাব, আমি আমার শেষ পর্যন্ত লড়ে যাব। আর সবকিছু যদি তার হিসাব অনুযায়ী না চলে, তার ইচ্ছা মতো না চলে, তাহলে তখন কি হয়ে যায়? কি হয়? প্যারালাইজড হয়ে যায়। এই পার্সনটার প্যারালাইজড হয়ে গেছে, হাত পা ঠিক মতো সে ইয়ে করতে পারতো না। তো এর মনের মধ্যে কাজ করে এমনটা হওয়া উচিত না, এগুলো হওয়া উচিত না। সে বারবার চেষ্টা করে সেগুলোকে প্রতিহত করার, ফাইট চালায় যাওয়ার চেষ্টা করে, ফাইট করতে থাকে, কিন্তু তার ইচ্ছা মতো তো হচ্ছে না, তাকে কর্তৃপক্ষ করতে দিচ্ছে না, তাকে ডাউন করে দিচ্ছে। ডাউন হয়ে যাওয়া মানে প্যারালাইসিস। আমি প্রথম দিনই বলি, মানে কয়েকদিন আগে বললাম প্যারালাইসিসের ডেফিনিশন। আপনি চাচ্ছেন এক, হচ্ছে না, আপনি চাচ্ছেন হাত মাসলটাকে এখানে নিয়ে যেতে, হাতটাকে, ওটা আপনার ইয়েতে যাচ্ছে না। তার মাসল কিছু একটা করতে চাচ্ছে, কিন্তু হচ্ছে আলাদা ধরনের, ফ্লো এর বাইরে হয়ে যাচ্ছে, কিন্তু সেটা করতে পারছে না। এটা করতে যে সে ডিফাইন্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, সে আম, আহ, ওই অন্যায় অবিচারকে অ্যালাউ করতে পারতেছে না, সে সেই পুরো পরিবর্তন করতে চাচ্ছে। হ্যাঁ, তো তার এগেনস্টে দাঁড়ায় যখন লড়াইয়ে করলো, তখন আহ, মানে সে কস্টিকাম তখন কি হয়ে গেল? অ্যানার্কিস্ট হয়ে গেল। ঠিক আছে, তো এরা খুব আইডিয়ালিস্টিক আমরা বুঝে গেলাম। তো আমরা এরকম অনেক পেশেন্ট পাই যারা তাদের সোসাইটি নিয়ে মোটেই হ্যাপি না। হ্যাঁ, ইদানিং আমাদের ধরেন যে দেখবেন শহরে এই কস্টিকাম অনেক বাড়বে, কারণ এই আমার রাজশাহীর এসপেক্টে কথা বলি, রাজশাহীতে আবাসন মানে ব্যবসা কিন্তু অনেক ফুলিয়ে ফেপে উঠছে, ফ্ল্যাট সিস্টেমে লোকজন থাকা শুরু করছে। এখন যারা ফ্ল্যাটে থাকেন তারা দেখবেন ফ্ল্যাটের একটা করে সোসাইটি থাকে, সমিতি থাকে, তো সেইখানে আবার প্রেসিডেন্ট সেক্রেটারি থাকে। তো দেখা যাচ্ছে এই প্রেসিডেন্ট সেক্রেটারি প্রথম দিকের ফ্ল্যাটে যারা হয় তারা সিনিয়র যারা আছে তাদেরকে বানায়, একটা ভোট টোট দিয়ে বানায়। তো এই অনেকে আবার দেখা যাচ্ছে যে নিজের ফ্ল্যাট ভাড়া দিয়ে দেয়। তো দেখা যাচ্ছে যে এরা ওই ফ্ল্যাটে যারা থাকে তাদের কাছ থেকে সোসাইটি চালানোর জন্য উন্নয়ন বাবদ, মানে মেইনটেনেন্স কস্ট বাবদ তারা একটা ফান্ড কালেক্ট করে। এই যে বিভিন্ন ধরনের, ধরেন যে আপনার নাইট গার্ড থাকে, তারপরে বিভিন্ন অপারেশন খরচ, যেমন লিফট, ইলেকট্রিসিটি, এই যে যেটা আপনার কারেন্ট চলে গেলে জেনারেটর চালায় সেটার মেইনটেনেন্স, এগুলা বাবদ একটা বিল নেয়। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেখানে এরকম হয়, আমরা মসজিদকেও ছাড় দিই না, আর এটা তো হচ্ছে আপনার সোসাইটি, হাউজিং সোসাইটি। তো এই দেখা যাচ্ছে উল্টা পাল্টা বিল ভাউচার করে টাকা খরচ দেখায়। আবার কিছু কাজ যদি করে, তো সেই কাজটা দেখাচ্ছে ইউজলেস, ওটাতে কোনো কাম হয় না। হ্যাঁ, মানে ফ্রুটফুল কোনো কাজ হয় না, এটা মানে এমনি একটা একটা কিছু করে ফেলছে যেটা আসলে প্রয়োজনীয় ছিল না। তো এইরকম দেখলে কস্টিকাম ব্যক্তি ওই সোসাইটির মিটিং এ ফাইট করবে। হ্যাঁ, না এভাবে করা যাবে না। হ্যাঁ,
আমাকে অ্যাকাউন্টস দেখান, দেখি কি করছেন, আমাকে অ্যাকাউন্টস দেখান। এই টাইপের কথোপকথনগুলো সোসাইটির মিটিং এ সে কস্টিকাম পার্সন করবে। আচ্ছা যাক, আমরা সামনে আরেকটু আগাই। সেটা হলো যে প্যারালাইসিসের যে বিষয়টা বলতেছিলাম, সেদিন আমরা কি বললাম, কর্পাল টানেল সিনড্রোম, তাই না? বললাম না কবজির যে ইয়েটা কর্পাল টানেল সিনড্রোম। আপনি যতই রেজিস্ট করবেন ততই আপনার তীব্রতর হবে। হ্যাঁ, এটাও কস্টিকামের ক্ষেত্রে হয়। সে যত রেজিস্ট করতে থাকবে, যত বেশি সংঘর্ষ চালাতে থাকবে, তার প্রবলেম গুলো ততই স্ট্রং থেকে স্ট্রং হতে হতে থাকবে। সে যতই চেষ্টা করে ফাইট করে, সোসাইটির সাথে ফাইট করব, হ্যাঁ, তার বিভিন্ন ইভেন্টের সাথে ফাইট করব, বিভিন্ন আম, অন্যায়ের সাথে ফাইট করব, তখন দেখা যাচ্ছে একের পর এক ইনসিডেন্টস তার লাইফে আসতে থাকে। হ্যাঁ, সে ফিল মানে সে ফাইট করতে পারতেছে না, ফেলিওর হচ্ছে, সে যেটা চাচ্ছে সেই জায়গায় যেতে পারতেছে না। তো তখন ধীরে ধীরে তার মধ্যে এই ফিল আসা শুরু হবে যে না, আমি কিছুই করতে পারবো না। হ্যাঁ, যখনই সে ফিল করা শুরু করে যে আমি এরকমটা করতে চাই, আমি তাদের জন্য ওদের সাথে ফাইট করতে চাই, হ্যাঁ, আমি হাত তুলে লড়াই করছি। ভালো করে আমরা কি করি, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, তাই না? এই ফাইটটা যখন করছে, মানে হাত ছাড়ার এটা কি স্যাম্বল? আমরা এই যে স্লোগান দিই না, এটা কিসের স্যাম্বল? এটা হলো লড়াই করার ফাইটের সামনে স্যাম্বল। স্যার। হ্যাঁ, ফাইটের স্যাম্বল। দেখুন প্রত্যেকটা স্লোগান, এই স্লোগান, এই যে ইন্ডিকেশন, এইটা। তো এইটা এই পেশিটার নাম কি বললাম? ডেল্টয়েড পেশি, তাই না? ডেল্টয়েড মাসল। এই ডেল্টয়েড মাসল খেয়াল করে দেখেন। হ্যাঁ, ডেল্টয়েড পেশি, আমি সবকিছু ঠিক করে ফেলবো, আমি সবকিছু রাইট করে ফেলবো, আমি লড়াই চালিয়ে যাব, সবকিছু করবো সোসাইটির জন্য, সবকিছু করবো সমাজ ব্যবস্থার জন্য। ঠিক আছে, কিন্তু এই সোসাইটি আমাকে করতে দিচ্ছে না, এই সমাজ আমাকে করতে দিচ্ছে না, মানে আমার হাতটাকে, আমার পেশিটাকে ডাউন করে দিচ্ছে। তখন হাত কি হয়ে যাচ্ছে, আর উঠছে না, প্যারালাইজড হয়ে যাচ্ছে, আমি হাত নাড়তে পারছি না। আগে তো আমি চালাই দিতাম, ইনকলাব জিন্দাবাদ, কিন্তু এখন আমি পারতেছি না, কারণ সোসাইটি ডাউন করে দিচ্ছে আমার মস্তিষ্ক, আর এটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, ফলে আমি প্যারালাইজড হয়ে যাচ্ছি। ঠিক আছে, প্যারালাইসিসের বিষয়গুলো এইভাবে কিন্তু ধীরে ধীরে কস্টিকামে তৈরি হয়। তো আমরা এই যে বিষয়টা বলতেছি, আপনি যদি, আমি আজকে আমার ক্লাসেও একটু আলোচনা করছিলাম কলেজে, সেটা হলো যে আপনি যদি ক্লাসিক্যাল ঘরানার বইগুলো পড়েন, হ্যাঁ, কেন্ট বা আদার্স যে বইগুলো আমরা সাধারণত ফলো করি, সেই বইগুলোতে কস্টিকামের ক্লাসিক্যাল প্রেজেন্টেশন খুব ভালোভাবে দেওয়া আছে, যে ইনকলাব জিন্দাবাদ, জয় বাংলা, দুনিয়ার মজদুর এক হও, ইসলামের আলো ঘরে ঘরে জ্বালো, একই স্লোগান আর কি। হ্যাঁ, তো এই স্লোগান গুলা হলো কস্টিকামের। কিন্তু সমস্যাটা হলো, এই স্লোগান দিতে দিতে তো আপনার চেম্বারে কেউ ঢুকবে না। কেউ ঢুকবে? কেউ কিন্তু ঢুকবে না। তখন কি হবে? আপনি কি করে বুঝবেন যে স্লোগানধারী কিনা, এই পার্সন এই স্লোগান গুলা দেয় কিনা? আপনি তো স্লোগান শুনলেই আপনি দিয়ে দিলেন কস্টিকাম, কিন্তু আপনি তো চেম্বারে এসে তো আর কেউ স্লোগান দিবে না, তাই না? ডাক্তারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এটা তো আর বলবে না। তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, তখন আপনার কাজ হলো তার যে সেটেল এক্সপ্রেশন আছে, তার যে এক্সপ্রেশনের সূক্ষ্ম যে বিষয়গুলা, সেটা আপনাকে অবজার্ভ করতে হবে, দেখতে হবে। আমাদের জানতে হবে ডিজিজটা শুরু কোথায় থেকে, কোত্থেকে তার এই শুরু হলো, প্যারালাইসিসটা হলো, বা এই ফ্রোজেন শোল্ডারটা হলো, ঘাড়ের প্রবলেম হলো, এটা কোত্থেকে হলো, তার মেইন কনসার্ন কি, সেটা আপনাকে খুঁজে বাড়তে হবে, খুঁজে বাইর করতে হবে। ওই মেইন কনসার্ন থেকে দেখবেন যে তার কষ্টটা শুরু হয়। হ্যাঁ, প্রত্যেকটা কেসে কিন্তু আমরা এটা শুরু মানে খোঁজার চেষ্টা করি, মেইন কনসার্ন, কনসার্নটা কোন জায়গায়। হ্যাঁ, তার এলিমেন্ট, এলিমেন্ট কোথা থেকে শুরু হয়েছে সেটাকে আমরা খুঁজে বেরি। এলিমেন্ট কি বলছিলাম? আগে ঘটনা ঘটবে, তারপরে প্যাথোলজি গ্রো করবে, মেন্টাল সিমটম গ্রো করবে, সেটাকে আমরা এলিমেন্ট বলতেছি। তাহলে ঘটনাটা কি ঘটছে সেটা আপনাকে জানতে হবে। তাহলে এলিমেন্টটা আমরা কেস, মানে আমাদের কেস টেকিং এর সময় এলিমেন্ট আমরা খুঁজে দেখার চেষ্টা করি। কোনো পার্টিকুলার ইনফরমেশন যদি আমরা সেখান থেকে পাই, যেমন আমরা রাস্টক্সের পড়েছিলাম, রাস্টক্স পড়তে যে আমরা কি দেখেছিলাম, রাস্টক্সের কোর কি, মানে আমরা যেটাকে বলি একদম এপিসেন্টার, ক্রাক্স কি, রাস্টক্স কি নিয়েছিল? সেলফলেসনেস, তাই না? কি ছিল?
রাষ্ট্রক্স তার বাচ্চা নিয়ে, তার ফ্যামিলি নিয়ে তার কনসার্ন ছিল, তাই না? ঠিক একইভাবে আপনি কস্টিকাম যদি চিন্তা করেন, তাহলে কস্টিকামের ক্রক্স হবে ইনজাস্টিস। ইনজাস্টিস কি? সমাজে যদি কোথাও ইনজাস্টিস হয়, সোসাইটিতে যদি হয়, হ্যাঁ, সেই ইনজাস্টিস নিয়ে সে কি করবে? ইনজাস্টিসের এগেনস্টে সে ভয়েস রাইজ করবে, তার ভাষ্য, তার কথা, বক্তব্য তুলে ধরবে, তাই না? সেটা এগেনস্টে বলবে। তো ম্যাট্রিমেডিকা অনুযায়ী ইনজাস্টিস নিয়ে কথা বলা, ম্যাট্রিমেডিকা এবং রেপার্টরিতেও যদি দেখেন, তাহলে দেখবেন যে ইনজাস্টিস নিয়ে কথা বলা প্রধান, মানে একদম মুখ্য ব্যক্তি, প্রধান ব্যক্তি হলো কস্টিকা। যদিও ইনজাস্টিসের মধ্যে অনেক মেডিসিন আছে, ইগনিশিয়া আছে, ক্যালিকার্ভ আছে, হ্যাঁ, সম্ভবত ল্যাকিসিস আছে, এরকম অনেকগুলো মেডিসিন আছে, হ্যাঁ, কিন্তু সবচেয়ে প্রধান অন্যতম ব্যক্তি হলো এই কস্টিকা। সে এমন ব্যক্তি যে ইনজাস্টিস হচ্ছে এরকম একদম সহ্য সহ্য করতে পারে, দেখতে পারে না। আমাদের রুব্রিক্স আছে কি, ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট। ইনজাস্টিস মানে অন্যায়, হ্যাঁ, আপনি ইনজাস্টিস করছেন কারোর সাথে, সে কখনোই আপনার পাশে দাঁড়াবে না। আপনি আপনি যাই হন না কেন, তার ভাই হন, আত্মার আত্মীয় হন, আপনার পক্ষে, আপনার সাপোর্টে সে কখনো কথা বলবে না। সে কার ইয়েতে দাঁড়াবে? যার উপরে আপনি ইনজাস্টিস করতেছেন, হ্যাঁ, অন্যায় যার উপরে করতেছেন, তার পক্ষে সে দাঁড়াবে। তো এই ইনজাস্টিসটা কোথায় দেখে? যখন আপনার কাছে পেশেন্ট আসবে, আপনি তাকে জিজ্ঞাসা করলেন, মনে করেন যে একটা পেশেন্ট আসছে প্রচন্ড মাইগ্রেনের সমস্যা, বা ধরেন যে এই ঘাড়ের ব্যথা বা মাজার ব্যথা, সার্ভিক্যাল স্পন্ডিলাইসিস, যাই হোক, যে কোনো অসুখই হোক না কেন, আপনি সরি আপনি তাকে জিজ্ঞাসা করবেন, আপনার প্রথম যে প্রশ্নটা হবে, কেস টেকিং আপনি বলেন যে কি কোশ্চেন করেন, এই কোশ্চেনটা আপনারা করবেন, লিখে নেন। আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে কবে থেকে এটা শুরু হলো। তো পেশেন্ট হয়তো বলবে যে 2 বছর বা 3 বছর থেকে শুরু হয়েছে। তখন আপনি তার কাউন্টারে প্রশ্নটা করবেন যে 3 বছর আগে, মনে করেন যে পেশেন্ট বলছে 3 বছর আগে, তাহলে আপনি তাকে জিজ্ঞাসা করেন 3 বছর আগে কি হয়েছিল। বা কেউ যদি বলে যে 6 মাস আগে হয়েছে, তখন আপনি বলেন 6 মাস আগে কি হয়েছিল। এইভাবে আপনাকে ওপেন আপ করতে হবে, তাহলে রুগী উত্তর দিবে। আর আপনি যদি এলোপাথারি প্রশ্ন করেন, রুগী এসে কিন্তু কিছুই বলবে না। তো আমাদের কাছে একটা কস্টিকামের পেশেন্ট আসছিল, ছেলেটা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে। এই বয়সে একটা কস্টিকামের খুব ভালো ক্ষেত্র, কলেজ লাইফে যখন। তো তার ঠোঁটের ভেতরে একটা সিস্ট হয়েছিল, প্রায় 1 বছর হয়ে গেল সিস্টটা হওয়ার। তো এতটুকু, মানে সিস্টটা একটু ইয়ে ছিল, একটু গোটার মতন হয়েছিল। তো এইখানে আবার ইনজাস্টিস করতে আসলো, এটা একটু দেখি। ঠোঁটের ঠিক ভেতরের সিস্ট। তো আমরা তো আসলে চিন্তা করি যে এরকম সিস্ট বা ইয়েগুলা হলে সাইকোডিনামিক্স কি, সাইকোডিনামিক্স এর বিষয়টা আমরা ভাবার চেষ্টা করি। সাইকোডিনামিক্স আমি কি বলছিলাম? সাইকোডিনামিক্স হচ্ছে মাইন্ড এন্ড বডি কানেকশন, তাই না? মাইন্ডের সাথে বডির যে কানেকশন আছে সেইটা। তো মানে আপনার মনের মধ্যে যে প্রভাবটা পড়ছে, সেটা বডিতে কিভাবে আসছে। তো যখন মুখে দেখা যাচ্ছে আলসার হচ্ছে, জ্বালা তৈরি হচ্ছে, বা কোনো ক্ষত তৈরি হচ্ছে, বা কোনো রকম এক্সটার্নাল গ্রোথ হচ্ছে, তো সেটা বেসিক্যালি ওই ব্যক্তির এক্সপ্রেশনের সাথে জড়িত থাকে। হ্যাঁ, আপনাকে খুঁজে বাইর করতে হবে যে সে কি বলতে পারছে আর কি বলতে পারতেছে না, তার রাগটা কোত্থেকে হচ্ছে। এগুলা খুব ডিপ লেভেলের বিষয়, আমরা ধীরে ধীরে এগুলো বুঝে যাব। এই অ্যাঙ্গেল আপনি যদি ইয়ে করেন, তাহলে দেখবেন যে খুব সহজেই আপনি ঘটনাটা ন্যারেট করতে পারবেন। তো আমি ছেলেকে ওইভাবে জিজ্ঞাসা করলাম। তো যা হোক, এই ছেলে এসএসসি পাস করে কলেজে অ্যাডমিশন নিয়েছে। যখন তাকে জিজ্ঞাসা করলাম যে এই তোমার এটা 1 বছরের মতন হয়েছে, তো এর মধ্যে কি হয়েছিল, তোর কিছুই বলে না, ওরকম কিছু না। তো তারপরে আরো কথা বলতে বলতে সে বলতেছে যে আমাদের রাজশাহীতে একজন খুব নামকরা প্রফেসর আছে, নাম বললে আপনারা চিনে যাবেন। তিনি একটা মানে ইসলামিক, তার একটা বড় মানে মাদ্রাসা ইউনিভার্সিটি আছে, সে রাজশাহী ইউনিভার্সিটি টিচার ছিলেন, এখন আর নাই। তো তিনি সমাজের অবক্ষয় নিয়ে লড়াই করেছেন, সমাজ সংশোধনের জন্য কাজ করেছেন। তিনি অনেক মোটিভেশনাল পার্সন, এমনি নাম বললেই চিনে যাবেন, বলতেছি না। তো তার আসলে অনেক বড় গ্রুপ,
সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, রাজশাহীতে তো অনেক বড়। তো তিনি ইসলামিক শাসন প্রতিষ্ঠার জন্য একদম নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন। আল্লাহ রসুলের সকল আদর্শ সমাজে বাস্তবায়নের জন্য তিনি একাগ্র চিত্রে কাজ করে যাচ্ছেন। সমাজ ব্যবস্থার উপরে তার মানে কাজ করার বিষয়াদি, বিভিন্ন ধরনের কূটনৈতিক স্বার্থ, সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে সংস্কার, হ্যাঁ, এই সব বিষয়ে সে এমনি তো পিএইচডি করা, ইউনিভার্সিটির প্রফেসর মানে তো বুঝেনি সেই রকম জ্ঞানী মানুষ। তারপর এক্সট্রা তার এরকম, তিনি একদম এক্সপার্ট টাইপের লোক এবং যে কোনো বিষয়ে তার অগাধ জ্ঞান। তো এই প্রফেসরের মানে প্রফেসর সাহেবের ভাষণে এমন সব বিষয় তিনি সামনে নিয়ে এসেন, লোকজনের সামনে কথা বলেন, যে একদম যারা শুনে তারা কিন্তু ইন্সপায়ার্ড হয়ে যায় এবং এক ধরনের জুনুন তৈরি করে ফেলে ফ্যান ফলোয়ারদের মাঝে। আমরা আমরা সাইদি সাহেবের বক্তব্য যখন শুনতাম, ভাষণ শুনতাম, তখন এক ধরনের একটা চাঙ্গা ভাব তৈরি করে ফেলতে পারতেন। আমি নিজেও অনেকবার গেছি ফর মাই ওন ইন্টারেস্ট। আমি দেখেছি যে মানে এক ধরনের কি বলবো, জুনুন জুনুন না, এক ধরনের কি বলবো, বাংলা আসতেছে না আমার মাথায়, সেরকম একটা ইন্সপাইরেশন তৈরি করে ফেলতে পারে। তো এই ভদ্রলোকও ওরকম, তার অনেক ফলোয়ার তৈরি হয়ে গেছে। তো তিনি বোঝান যে সমাজ ব্যবস্থা কিভাবে বিপথে চলে যাচ্ছে এই কারণে, এই অবক্ষয়। হ্যাঁ, তো এরকম যে সমাজ পরিবর্তন হয়ে গেছে, এখন লোকজন, বাচ্চারা ফাস্টফুড ইয়ে করে, ইন্টারনেট, মোবাইল, ফিল্ম ইত্যাদি ইত্যাদি নানান ধরনের শিষ্টাচার নিয়ে সে ইয়ে করতেছে। এই ছেলেটাও কিন্তু ওই বিষয়গুলো নিয়ে বুঝে গেছে যে আজ ওয়েস্টার্ন কালচারে আমাদের সমাজটা পুরো কলুষিত হয়ে যাচ্ছে। ইসলামিক কালচার ভ্যালু বোঝানোর জন্য এই প্রফেসর সাহেব অনেক সবাইকে মোটিভেট করেন। তো লেকচারগুলো অনেক চমৎকার, এই ছেলেটা তার কথা শুনে অনেক ইন্সপায়ার্ড। তো এইখানে একটু বলে রাখি, কস্টিকাম ব্যক্তিরা, বুঝছেন, কস্টিকাম ব্যক্তিরা, ধরেন যে সাইদি সাহেবের ভাষণে যদি 2-4 জন কস্টিকাম ব্যক্তি থাকে, তাহলে সবচেয়ে বেশি ইন্সপায়ার্ড হবে এরা। এইরকম স্পিরিচুয়াল, তারপরে কি বলবো, ক্যারিয়ার ওরিয়েন্টেড হোক বা যাই হোক, এই টাইপের মোটিভেশনাল স্পিচে, হ্যাঁ, এই কস্টিকাম পার্সনরা খুব ইন্সপায়ার্ড হয়ে থাকে। মানে তাদের ভিতরে এক ধরনের জুনুন তৈরি হয়ে যায়, সত্যি সত্যি এক ধরনের ফিলিংস চলে আসে। হ্যাঁ, তো এই ছেলেটা ওই প্রফেসর সাহেবের বক্তব্য শুনে তার মনের মধ্যে কাজ হওয়া শুরু, হ্যাঁ ঠিক করে, অনেক বেশি, অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমাদের সমাজে অন্যায় হচ্ছে। হ্যাঁ, তো কিরকম সে দেখে যে এখনকার ছেলেপেলেরা অনেক মেয়েদের সাথে অ্যাফেয়ার করতেছে, নতুন নতুন গার্লফ্রেন্ড বানাচ্ছে, আবার আজকে একটা ধরতেছে, কালকে ব্রেকআপ হয়ে যাচ্ছে। আবার বয়স্ক ব্যক্তিরা দেখা যায় টাকার পেছনে দৌড়াচ্ছে, উল্টাপাল্টা কাজ করছে, ব্ল্যাক মানি ইনকাম করতেছে, মানে পুরা করাপ্টেড সমাজ ব্যবস্থা হয়ে যাচ্ছে, এটা তার মাথার মধ্যে কাজ করছে। হ্যাঁ, আরেকটা কমন বিষয় সে আমাকে বলতেছিল যে দেখেন ইদানিং আসলে আমাদের এই ইয়াং জেনারেশনরা একদম ধর্ম বিমুখ হয়ে গেছে, এরা মসজিদে যাওয়াটা ভুলে গেছে, ইসলামী সংস্কৃতি তারা পুরোপুরি ত্যাগ করে ফেলেছে। তো এইরকম সিচুয়েশন কস্টিকাম ব্যক্তি একদম বরদাস্ত করতে পারে না। হ্যাঁ, একদম বরদাস্ত করতে পারে না। এই আপনি, আমার ধর্ম আমাদেরকে কি করে, ধর্ম তো আসলে অন্য কিছু না, ধর্ম আপনাকে একটা পথ দেখায়, আপনাকে একটা সঠিক জায়গা দেয়, এটা করবা না, এদিক যাওয়া যাবে না, এটা ইয়ে করবে না, তার মানে আপনাকে বিধি নিষেধ দিয়ে দিয়েছে তা না, আপনাকে একটা পথে পরিচালিত করছে, একটা সুন্দর পথে। এটা যে ধর্মেই হোক, হ্যাঁ, ইসলাম, খ্রিস্টান, হিন্দু বা সনাতন, বৌদ্ধ, যেটাই হোক, সবার কিন্তু থিম একটাই, যে তুমি এই সরল পথে চলো, তাই না, এই এই ইয়েতে চলো। তো এই জায়গায় এই যে এটা তো ধরেন যে আমরা ধর্ম পালন করি, আমরা এখন ধীরে ধীরে বুঝ আসতেছে, কিন্তু একটা সময় নামাজ পড়তাম বা ইয়ে করতাম, সেটা কিন্তু আমরা করি আমার বাবা মা করছে তাই বলে, আমরা কিন্তু শুনে বা দেখা মুসলমান, আমাদের বাংলাদেশের ইয়েরা কিন্তু ওইভাবে গড়ে উঠেছে, তাই না, আমার বাবা নামাজ পড়ে, আমার মা নামাজ পড়ে, আমাকেও পড়তে হবে, তারা রোজা রাখে, আমাকেও রাখতে হবে। তার মানে কি, এটা ইসলাম পালন করা বা ধর্ম পালন করাটা আমাদের সংস্কৃতির একটা অঙ্গ হয়ে যাচ্ছে, তাই না। তো এইখানে যদি কোনো একটা ঝামেলা হয়, তাহলে এই কস্টিকাম একদমই বরদাস্ত করতে পারে না। তো এই যে সংস্কৃতির কথাটা বললাম, পারিবারিক সংস্কার, সংস্কৃতি না বলি, বলি পারিবারিক সংস্কার,
এই সংস্কারটা আমরা কি দেখেছিলাম, ক্যালিকার নিয়ে যখন আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে, ওরাও কিন্তু সংস্কারের বাইরে যেতে পারে না। ক্যালিকার্বও কিন্তু তার সংস্কারের বাইরে যাওয়া পছন্দ করে না। সেখানে যদি কোনো প্রকার ঝামেলা দেখে, কোনো প্রকার প্রবলেম দেখে, সে কিন্তু ওখানে ডিফাইন্ড হয়ে যায়। ঠিক আছে, সে সেখানে বিগড়ে যায়। তো একটা ছোট্ট জিনিস খেয়াল করতে হবে, আমি একটু পরে আপনাকে রুব্রিক্স গুলা দিয়ে দিব। সব রুব্রিক্স গুলো আপনি যখন নেবেন দেখবেন যে ক্যালিকার্বও আছে, আবার কস্টিকামও আছে ওই রুব্রিক্স গুলাতে। হ্যাঁ, তো এই যে একই টাইপের মেন্টালিটি, এই মেন্টালিটি নিয়ে কস্টিকাম ক্যালিকার্বকে পার্থক্য করাটা আসলে কঠিন। হ্যাঁ, আমি একটু একটু করে বলি, আপনাদের ইয়েতে মাথায় রাখেন, তাইলে হবে। ক্যালিকার্বের ক্ষেত্রে এই আমাদের ছোট্ট একটা জায়গা একটু মনে রাখতে হবে। ছোট্ট একটা জায়গা যদি আমরা মনে রাখি, তাহলে দেখবেন যে খুব সহজে আপনি পার্থক্য করবেন, এটা মনে রাখবেন আর কি। তো কস্টিকামে হবে কি, কস্টিকাম হচ্ছে সমাজের সাথে রিলেট করবে আর কি। হ্যাঁ, সমাজের সাথে যখন রিলেট হবে তখন কস্টিকামের সমস্যা তৈরি হবে। কস্টিকাম সেখানে পেরেশান হবে, সে সমাজকে নিয়ে পেরেশান। আর ক্যালিকার্বের পেরেশান হচ্ছে তার নিজের বাড়ি নিয়ে, হোম, তার ঘর নিয়ে, সে নিজের বাড়িকে ইম্পোজ করবে। কিন্তু কস্টিকাম হচ্ছে রিভলিউশন করে সে আর কি, রিভলিউশনারিস্ট, বিপ্লবী, সংগ্রামী। হ্যাঁ, যাদের সংগ্রাম শুধুমাত্র বাসার মধ্যে থাকবে না, কস্টিকামের সেটা পুরো সমাজকে পরিবর্তন করবে। আর ক্যালিকার কি বললাম, সেটা বাসার মধ্যে সেম অ্যাটিটিউড, কিন্তু সেটা হবে বাসার মধ্যে, তার ফ্যামিলির মধ্যে, তার বাচ্চার মধ্যে, তার বউয়ের সাথে, তার বাবা মার সাথে। ঠিক আছে, তো যাক, আমি অন্যদিকে চলে যাচ্ছি, ছেলেটার কথা ফিরে আসি। তো এই বাচ্চা ছেলেটা এবার স্কুল থেকে কলেজে শুরু করছে। তো স্কুলে পড়া অবস্থায় যখন ক্লাস 8-এ পড়ে, তখন থেকে সে কিন্তু এই ইয়েগুলোতে যেত, মাহফিল গুলোতে যেত, সে প্রফেসরের লেকচার গুলো সে শুনতো। তখন থেকে প্রফেসরের মতবাদ কিন্তু তার মনের মধ্যে ঢুকে গেছে। আমি কি বললাম, কস্টিকাম এই জিনিসগুলো খুব ইজিলি নিয়ে নেয়। মানে কস্টিকামের এই ইজিলি নিয়ে শুধু এখানে রাখে না, এই জিনিসগুলো তার প্রত্যেকটা শিরা উপশিরায় রক্তে রক্তে বইতে থাকে। কস্টিকামের এই একটা প্রবলেম, মাথার মধ্যে যদি ওই জিনিসগুলো ঢুকে যায়, একদম প্রত্যেকটা শিরা উপশিরায় চলে যায়। তো এই কারণে এই প্রফেসর সাহেব মানে তিনি তো বেসিক্যালি অনেক এডুকেটেড, পিএইচডি হোল্ডার পারসন, সে বাহির থেকে ইয়ে করেছে, এবং সে অনেক জ্ঞানের অধিকারী, অনেক মোটিভেশনাল স্পিচ দিতে পারে। এত বড় তো তিনি একদিনে হননি, তাই না? তারপরেও তিনি আবার পোশাকে আসে খুব সাদাসিধা, একদম খুব সিম্পল পোশাক পরে। তো এই বিষয়গুলো কিন্তু এই বাচ্চাটাকে অনেক বেশি ইন্সপায়ার্ড করেছে। সে রীতিমতো মানে ফ্যান বলবো না, উগ্র টাইপের ফ্যান হয়ে গেছে। ফ্যান হওয়া তো দোষের কিছু না, না আপনি আমার ফ্যান হতে পারেন, কিন্তু প্রবলেম ওইটাই যে আপনি যদি উগ্র টাইপের হন, অতি, আমি বলি না যে সব অতি ভালো না, কোনো বিষয়ে অতিটা কিন্তু খুবই খারাপ। কোনো একটা জিনিসে এক্সেস করা যাবে না। কিন্তু সে কি করছে, দিন রাত একই চিন্তা করতে থাকে যে ওই প্রফেসরের আন্দোলনে নিজেকে নিয়োজিত করে ফেলতে পারবো। সে এখন লোকাল ইউনিটে তখন সে ধীরে ধীরে লিড দেওয়া শুরু করলো, যেখানে মিছিল হয়, মিটিং হয়, সবার আগে সে সেখানে উপস্থিত। সে স্কুল কলেজে ভর্তি হয়েছে, তাকে ক্লাস করতে হবে, তার পার্সেন্টেজ একটা বিষয়, ইন্টারমিডিয়েট পাস না করলে সে গ্রাজুয়েশনে ভালো জায়গায় যেতে পারবে না, সেদিকে তার দৃষ্টি নাই, তার ফ্যামিলির দিকে দৃষ্টি নাই। এই বিষয়গুলো আমরা কিন্তু কস্টিকামে খুব বেশি দেখতে পাই, রক্তে রক্তে জিনিসগুলো দৌড়াচ্ছে। আবার কস্টিকামের মধ্যে আমরা কি দেখছিলাম, ইনপ্রভিডেন্ট, তাই না? ইনপ্রভিডেন্ট, সে তার ফিউচার নিয়ে ভাবে না, ফ্যামিলির ফিউচার নিয়ে ভাবে না, নিজের তো ভাবে না, ফ্যামিলি নিয়েও চিন্তা করে না। তো এই বিষয়টা দিয়েও কিন্তু আমরা ক্যালিকারকে পার্থক্য করতে পারি। ক্যালিকারকে আমরা কোথায় পাই? ক্যালিকারকে আমরা পাই ইমপেশেন্ট চিলড্রেন অ্যাবাউট হিজ, তাই না? ইমপেশেন্ট চিলড্রেন অ্যাবাউট হিজ, একদম সে ফ্যামিলির জন্য সবকিছু করবে, একদম খুব অবস্টিনেসি ওয়েতে করবে, ফ্যানেটিক ওয়েতে করবে, কিন্তু কস্টিকামও করবে, কিন্তু সেটা করবে সে সমাজের জন্য। কস্টিকামের ক্ষেত্রে তার বাসা, তার ক্যারিয়ার, ফ্যামিলি সবকিছু কি হয়, ইনপ্রভিডেন্ট হয়ে যায়, গৌণ হয়ে যায়। ভবিষ্যৎ নিয়ে সে ভাবে না, সে ব্যস্ত থাকবে সমাজকে সঠিক রাস্তায় আনার জন্য। এর জন্য কি করতে হয়, আন্দোলন করাটা জরুরি। আর এই চক্রে সেই মানে কস্টিকাম ব্যক্তি দেখা যাচ্ছে বউ বাচ্চা সব
ত্যাগ করে ফেলছে, তাই না? তাদের কাছে আন্দোলন সংস্কার করাটাই হচ্ছে মুখ্য কাজ। আর এই ব্যক্তি কি হয়, অনেক ডিফাইন্ড হয়, মানে অথরিটির এগেনস্টে যায়। অর্থাৎ একই জিনিসকে, একই প্রিন্সিপালকে অন্যরা যদি মেনেও নেয়, অন্যরা যদি গুরুত্ব দিয়ে ফিল আপ করে, আর ওটা যদি মানে দেখা যাচ্ছে যে একদম কিছু কিছু থাকে না যে সমাজে প্রতিষ্ঠিত ল, ওটা যদি দেখা যাচ্ছে যে ওই এলাকার আইন কানুন, আমরা যেটাকে বলি ল অফ ল্যান্ড, হ্যাঁ, এরকম যদি হয়, তার কাছে ওটা যদি মনে হয় যে না এরকম হোক, 100 বছর থেকে আসুক, কিন্তু এটা তো অন্যায়, ইনজাস্টিস, তখন সে ওটাকে আর ফলো করবে না, সেটাকে অন্যায় মনে করবে, সেটাকে আর ফলো করবে না। ঠিক আছে? মনে করেন যে আমাদের দেশ পরিচালিত হচ্ছে, আমাদের দেশ একটা গভর্নিং বডি দিয়ে হয়, তাই না? গভর্নমেন্ট যেটা ইয়ে করে, অথরিটি, তো তার কাছে মনে হলো যে সিস্টেমটা খারাপ, তখন সে কি করবে, সে সিস্টেমটাকে ভেঙে ফেলবে, তার মাথার মধ্যে আসবে কি করে সিস্টেমটাকে ভেঙে ফেলবো, সেটার বিরোধ করবে, এটার বিরুদ্ধে আন্দোলন করবে। তো এখানে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই বিরোধটা সে কিভাবে করে। হ্যাঁ, এটা যদি আপনি না বোঝেন, তাহলে কস্টিকাম আর মার্শালের মধ্যে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন না। হ্যাঁ, এটা আপনাকে বুঝতেই হবে, কস্টিকাম এবং মার্শাল একই ধরনের। আজকে মানে আপনি দেখবেন যে কস্টিকামের পড়বেন, তারপর মার্শাল পড়বেন, দেখবেন যে একই রকমই লাগতেছে। মানে যদি আপনি মূল সোলটা বুঝতে পারেন, ক্রক্সটা বুঝতে পারেন, বা কোরের জায়গায় যায়, তখন মনে হবে। কিন্তু ডিফারেন্সিয়েট তো ডেফিনেটলি আছে। মার্শালও কিন্তু আপনার পরিবর্তন চাই, সমাজে সংস্কার চাই। ঠিক আছে? মার্শাল কিন্তু এনার্কির মধ্যে কিন্তু মার্শাল আছে, দেখেন, এনার্কির মধ্যে মার্শাল আছে। আর এনার্কি যারা কি এনার্কিস্ট, তারা কি করে, প্রচলিত সিস্টেম যেটা এগেনস্টে, মানে তার কাছে মনে হচ্ছে এটা ইনজাস্টিস, তার এগেনস্টে সে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, সে সিস্টেমকে ভেঙে দিতে চাইবে। ঠিক আছে? এই এই মানে আপনি দেখবেন, কি বলে, একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি, তারপরে আলোচনা করব। কিন্তু দেখবেন যে অনেক সময় এই আগে ক্লিপটা দেখে, তারপর ইন্ডিয়াতেও মেরেছিল, সেখানে লেগেছে। তো এই ব্যক্তি কিন্তু অ্যানার্কিস্ট, যে জুতা মারলো, সে ভাঙচুর করতে চায়। আমি এটা মানি না, পুলিশ আসলে লাগাই দিবে, সরকারি অফিসারের কলার ধরে থাপ্পড় দিয়ে দিবে। কেন থাপ্পড় দিবে? কারণ সে হচ্ছে কস্টিকাম না, সে হলো মার্শাল। কারণ তার মধ্যে আছে ডেঞ্জার, নো সেন্স ডেঞ্জার অ্যাবাউট, এটা করার পরে কি হবে সে এটা ভাববে না। কিন্তু কস্টিকাম যখন বিদ্রোহ করবে, তখন এত ভায়োলেন্ট হবে না। ঠিক আছে? যে জুতা নিক্ষেপ করলো, জুতা দিয়ে লাগলো বক্তার গালে, এটা হলো মার্শাল ব্যক্তির টেন্ডেন্সি। কস্টিকাম সিস্টেম বদলানোর চেষ্টা করবে খুব সিস্টেমেটিক্যালি। যেমন তার সমাজে, তার সোসাইটি, মনে করেন যে কোথাও ঝগড়া বিবাদ হয়ে গেছে, কোনো গরিব বা কোনো দরিদ্র শ্রেণীর পুর ক্লাস পিপুল, বা দেখা যায় যারা অতটা প্রভাবশালী না, শক্তিশালী না, হ্যাঁ, তাদেরকে কোনো প্রভাবশালী ব্যক্তি ডোমিনেট করছে, তখন সে কি করে, প্রথমে যে বিরোধ করবে, না এটা করা যাবে না, রুখে দাঁড়ানোর চেষ্টা করবে। বিরোধ মানে আবার মনে করেন না যে এরকম করে জুতা মেরে দিবে বা লাঠি দিয়ে ইয়ে করবে, সেটা করবে না। কত সুন্দর ম্যাট্রিমেটিকা গুলা দেখেন, মজাটা বুঝেন। সে এই বিষয় নিয়ে বিরোধ করবে যে আপনারা কেন তাদের সাথে ইনজাস্টিস করতেছেন, কেন ইয়ে হচ্ছেন। হ্যাঁ, সে কিন্তু কাউকে ভয় করবে না, সে চালাবে। যখন দেখলো যে আর হলো না, তখন সে ওই ভিকটিমকে নিয়ে যাবে থানায়, পুলিশ স্টেশনে যায়, এফআইআর করে বলবে যে এবার ধরো। এখন প্রভাবশালী পার্সন, পুলিশ তো বুঝেনি, সে তো যেতে চাইবে না। এবার তখন সে কি করলো, আচ্ছা পুলিশ হলো না, এবার চলো কোর্টে যাবো। ঠিক আছে? এই যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সি মানে সে সিস্টেমে থেকেই জিনিসটাকে পরিবর্তন করতে চায়। আর মার্শাল কি করলো, সে কিন্তু সিস্টেমে থাকলো না, সিস্টেমের বাইরে যে সে পরিবর্তন করতে যাচ্ছে। বুঝতে পারছেন কত কাছাকাছি আমরা মার্শাল আর কস্টিকামকে পাই? তো সিস্টেমে থেকে সিস্টেমকে পরিবর্তন করার চেষ্টা করবে। পরিবর্তন, এই পরিবর্তনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই পরিবর্তন ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা দুটো রূপ নিতে পারি এই লাইন থেকে। হ্যাঁ,
রিভলিউশনাইজড আর হচ্ছে ডিফাইন্ড। সবকিছু করার পরেও যদি তার কাজ না হয়, তখন সে মানে দেখা যাচ্ছে যেখানে ইনজাস্টিস হচ্ছিল সে ওখানে প্রোটেস্ট করতে পারলো না, তখন তার কাছে মনে হবে যে ইনজাস্টিস আরো বাড়ছে, অত্যাচার অনেক বেশি হচ্ছে, সবকিছু ঠিক হচ্ছে না, যা কিছু হচ্ছে ঠিক হচ্ছে না, এত অন্যায়, অত্যাচার, অবিচার, হ্যাঁ, এই বিষয়গুলা ধীরে ধীরে তার মনকে দুর্বল করে তোলে, কমজোর করে তোলে। এই কমজোর বা দুর্বল হয়ে যায়, এবং সে কাদের উপরে বেশি হলে দুর্বল বা কমজোর হয়ে যায়, এটাও আবার একটা বিষয় আছে। সে যখন দেখে যে দুর্বলদের প্রতি বেশি অন্যায় অবিচার হচ্ছে, দুর্বল বলতে যেমন ধরেন যে বাচ্চাদের উপরে, হ্যাঁ, বাচ্চাদের উপরে, যারা দরিদ্র, যারা গ্রোয়িং স্টেজে আছে, ব্যবসা বা জবে একদম থাকে না যে প্রথমে বিসিএস দিয়ে ঢুকে ম্যাজিস্ট্রেট হলো, তারপর ধীরে 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 গ্রোয়িং এজে আছে, এদের উপরে যখন অন্যায় অবিচার হয়, তখন সে ভিতরে ভিতরে জ্বলে ওঠে। মানে সে সামনের দিনগুলোতে যারা স্ট্রং হয়ে উঠবে, এখন গ্রোয়িং মানে সামনে যে স্ট্রং হবে, এখন যারা শিশু তারা সামনে যে তো পাওয়ারে আসবে, লিড দিবে, তাই না? এই বাচ্চারাই তো আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। আজকের বাচ্চাই তো সামনের দিনের দেশের হাল ধরবে, সমাজের হাল ধরবে, সোসাইটির হাল ধরবে, ভবিষ্যৎ তো তাদের হাতে থাকবে। হ্যাঁ, তার কাছে মনে হয় এই বাচ্চাদের হাতেই সোনালী ভবিষ্যতের চাবিকাঠি, তাদের হাতেই, মানে তারাই যদি এখন ইনজাস্টিসের শিকার হয়, আর এই বাচ্চারাই যদি এখন বিগড়ে যায়, তাহলে কি হবে? এই বাচ্চাদের সাথে যা কিছু হচ্ছে ঠিক হচ্ছে না। এখন এই বাচ্চা মানে বললাম, মানে এটা ছোট বাচ্চাও হতে পারে, স্কুল গোয়িং হতে পারে, কলেজের স্টুডেন্ট হতে পারে, বা সমাজের এটা হতে পারে। তো এ নিয়ে সে কি করবে? এই সিস্টেমের বিরুদ্ধে সে দাঁড়াবে, অ্যানার্কিস্ট হয়ে যাবে, তাই না? অ্যানার্কিজম তার মধ্যে চলে আসবে, মানে সে তাদের এগেনস্টে কিছু করবে, সে মানে সমস্যার মূলোৎপাটন করে আবার নতুন করে গড়ে তুলতে চায়। আমরা বলি না, আমরা কি করি, একটা ধরেন যে কোনো ঝামেলা হলো, আগে হয়তো, এখন তার বাংলাদেশে এরকম হয় না, আগে স্ট্রাইক হতো, হরতাল হতো, তাই না? অবরোধ হতো। হরতাল মানে কি? হরতাল মানে এগেনস্টে যাওয়া, তাই না? ডিফাইন করা। আমি করলাম, আমার ফ্যাক্টরিতে হরতাল করলাম, মানে কি? আমি কর্তৃপক্ষের এগেনস্টে গেলাম, মানে আমি ডিফাইন হলাম, ভালো একটা সিস্টেম চাচ্ছি, সেটা হচ্ছে না, সেটা হওয়ানোর জন্য আমি ডিফাইন্ড হয়ে গেলাম। হরতাল কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিফাইন্ড। তো আর সে এটা করবে, ডিফাইন্ড হবে একদম ডেডিকেটেড ভাবে, সে যে কাজটা করে সেটাকে একদম ওর মধ্যে ঢুকে পড়ে, ওই যে প্যাশনেট আর্ডেন্ট আমরা প্রথম দিনই বলেছিলাম, সে একদম তার মধ্যে ঢুকে পড়বে, আঁকড়ে ধরে থাকবে, কঠোরভাবে ধরে থাকবে। তো এরকম জায়গায় আমরা কিন্তু অনেকগুলা রুব্রিক্স পাই, ঠিক আছে? এই রুব্রিক্স গুলো আপনারা নিলে দেখবেন ক্যালিকার, মার্সল, তারপরে কস্টিকামের পাশাপাশি এগুলো চলে আসছে। কি কি পাই? অ্যানার্কিস্ট, রেভলিউশনারিস্ট, ডিফাইন্ড, ফ্যানাটিসিজম, আর্ডেন্ট, ডগমেটিক, ডিক্টেটোরিয়াল, পজিটিভনেস, এই সবগুলা। হ্যাঁ, তো খুব কাছাকাছি আছে ক্যালিকার। হ্যাঁ, আর আমি ক্যালিকার কস্টিকাম। তো ক্যালিকার কি বললাম? ক্যালিকার হলো ফ্যামিলি কেন্দ্রিক, তাই না? আর মানে তার কাজ করার স্টাইলই ফ্যামিলি কেন্দ্রিক হবে, মানে তার তরিকাটা আলাদা হবে, বেশিরভাগ কনসেন্ট্রেশন বাসার সাথে রিলেটেড থাকবে, ট্রেডিশনের সাথে রিলেটেড থাকবে। কিন্তু কস্টিকামের এরিয়াটা পুরোপুরি আলাদা। তো ওই যে বাচ্চাটার কথা বলতে বলতে এত আলোচনায় আসলাম, সেই বাচ্চাটার কিন্তু এর আগে সিস্ট অপারেশন করেছিল। ওই যখন সিস্ট হলো 2-3 মাসের মাথায় সিস্ট অপারেশন করেছিল। অপারেশনের কিছুদিন পরে আবার সিস্টটা গ্রো হলো। আমরা হয় না যে এই যে আমাদের আঁচিল টাচিল হয়, আমরা কেটে ফেলি অনেক সময়, ওইরকম একটু টাইপের উদ্ভিদ টাইপের আমরা করি। তো এই করে ফেললে কি হয়? আবার হয়। পাইলস অপারেশন করছি, তাই না? পাইলস অপারেশন করলে আবার হচ্ছে। নাকের পলিপাস অপারেশন করছি, করলে আবার 1.5-2 বছর পরে আবার হচ্ছে। তো এই বাচ্চাটারও তাই হয়েছিল, সিস্ট অপারেশন করছে, কিছুদিন পরে আবার হয়েছে। এবার যখন হয়েছে তখন আরো বড় হয়েছে। আমাদের অভিজ্ঞতা সেটাই বলে, আপনি এগুলো অপারেশন করে ফেললে পরবর্তীতে আবার ওটা আরো বড় হয়ে যায়। আঁচিল দেখবেন যে একটা ফুটলায় তুলে ফেলছেন, দেখবেন ছোট ছোট 4-5টা আঁচিল হয়ে গেছে, ঠিক আছে? তো যে অপারেশন তো করে ফেলছে, সিস্টটা আবার হলো কেন? হ্যাঁ, সেই বাচ্চাটার সিস্টটা আবার হলো কেন? কারণ তার ভিতরে যে সংগ্রামের আগুন জ্বলছিল, রিভলিউশনের যে ভূত তার মাথায় চেপে বসছিল, তা সেটার তো আর, তার ভিতরে যে ক্রান্তি, হ্যাঁ, সেটাতে তার শান্তি হয়নি, তাই না? সেটা তো আর আপনি কেটে ফেলতে পারেন, অপারেশন করতে পারেন।
রিভলিউশন তো তার মনের মধ্যে চলছিল। হ্যাঁ, তো বেসিক্যালি আসলে কি কথা বলতে যে যেটুকু বুঝেছি, এ, বাচ্চাটার মধ্যে, বাচ্চাটা কি ভাবতো, বাচ্চাটা ভাবতো যে এই প্রফেসর তো তার পুরা জীবন দিয়ে, জীবনকে একদম উৎসর্গ করে দিয়েছে, নিবেদন করে দিয়েছে ইসলাম প্রচার প্রতিষ্ঠায়, এত নলেজ তার থেকে আসছে, একদম পুরো ডেডিকেটেডলি প্রফেসর সাহেব কাজ করেছে বলে তো নলেজ আসছে। তারপরে না সে উচ্চতায় আসছে, দুটো কথা বললে মানুষ মোটিভেটেড হয়ে যায়, হ্যাঁ, স্টিমুলেটেড হয়ে যায়। তো এরকম একজন ব্যক্তিত্ব যে কোনো সময় সিস্টেমের বিরুদ্ধে স্ট্যান্ড নিতে পারে। কিন্তু এই কস্টিকামের পেশেন্ট, এই ছোট বাচ্চাটা, এই এই ছোট বলছি মানে কলেজ গোয়িং বাচ্চাটা, যে কেবল কলেজে ভর্তি হয়েছে, তার কাছে মনে হচ্ছে যে না আমিও এরকম হতে পারবো, আমিও প্রফেসর সাহেবের মতন হতে পারবো। কিন্তু সে এই হতে চায় বা পায় অত্যন্ত দ্রুত গতিতে, অধিক স্পিডে। হ্যাঁ, তার এই মানে ডিফাইন নেচার, তার এই মানে সংগ্রামী নেচার, হ্যাঁ, যে আমাকে এটা করে ফেলতে হবে, আমি কেন পারবো না, আমিও পারবো, হ্যাঁ, এরকম। কিন্তু রিয়েলিটিতে কি হয়, সে তো বাচ্চা, বাচ্চা ফেস বাচ্চার মতন, তাহলে তার কথা কে শুনবে? লোকজন তো তার কথা শুনে ইনফ্লুয়েন্সড হতে হবে না, তার নলেজও তো ওরকম গ্যাদার সে করতে পারেনি। তো তখন সে করলো কি, আরো বিভিন্ন স্কলারদের সে লেখাপড়া শুরু করলো, ঠিক আছে, সেখান থেকে ইনফ্লুয়েন্স নিয়ে ইয়ে করতে চাইলো, কিন্তু সে করতেই পারতেছিল না। তো সেখান থেকে তার প্যাথোলজি তৈরি হয়ে গেল। তো যাক, কস্টিকাম দেওয়ার পরে এই সিস্টার চলে গেল, এবং ওই যে অপারেশনের সময় একটা দাগের মতন হয়েছিল সেটাও কিন্তু ধীরে ধীরে ভ্যানিশ হয়ে গেল। তো আমাদের দেখতে হয় যে কেসের ক্ষেত্রে যে কোন বিষয়টা, মানে আপনি কস্টিকাম কেস যদি পান, আপনার কাছে মনে হয় হাব ভাবে, তাহলে খুঁজে খুঁজে দেখবেন যে সে এক্সেস করছে কোন বিষয়টা, এক্সেস হয়ে গেছে কোন জায়গায়। ওই এক্সেসটা খুঁজে পেলেই আপনি পাবেন যে তার অসুস্থতা কেন হয়েছে। তো যাক, আমি আরেকটা কেস একটু শেয়ার করি। এই পেশেন্ট একদম ইয়াং একটা, ফর্সা, দেখতে বেশ সুন্দর, 26-27 বছর বয়স হবে। তার মূল প্রবলেম হলো অ্যাজমার সমস্যা। তো প্রথম দিনই সে আসছে একদম মাথা পুরো ঢেকে ঢুকে। আমি খেয়াল করে দেখলাম যে পুরো মাথা চুল ফেলাই দিয়েছে। চুল ফেলে দিয়েছেন? হ্যাঁ, কি হয়েছে, আমি কি নাড়া করতে পারি না? নাড়া কি শুধু শুধু ছেলেরাই করতে পারে? এরকম করে বললো। তা যে আপনার কি ইয়ে, বলে আমার কাশি, শ্বাসকষ্ট, এগুলো বললো। তো তার সাথে অনেক কথোপকথন ইয়ে করলাম, আমি জিজ্ঞাসা করলাম, এটা আমি জিজ্ঞাসা করি, খুব কমন কোশ্চেন আমার, যে আপনার পছন্দ অপছন্দ গুলো বলেন, আপনার কি ভালো লাগে কি খারাপ লাগে সেগুলো বলেন। তো এই মেয়ে বলতেছে যে আমার খুব এনিমেল ভালো লাগে। এনিমেল ভালো লাগে? কোন ধরনের এনিমেল আপনার পছন্দ? তো মেয়ে বলতেছে সাপ। সাপ? সাপ কেন? তখন যে এই কিছুদিন আগে আমি একটা অজগর সাপ দিয়েছিলাম, কি কিউট, সুইট, এত সুন্দর, মনে হচ্ছিল যে আমি তাকে রেখে দিই। কোথাও গেছে, ওখানে দেখছে। আমি বললাম যে আহ, মানে তার কথাই আসলে একটু কেমনই লাগলো। আমরা এত কিছু বাদ দিয়ে আপনার এই সাপই পছন্দ হলো, কেন হলো? যে বলতেছে যে মানুষের থেকে এনিমেলরাই বেটার। কেন? ওই যে এনিমেলরা বিশ্বস্ত হয়, আপনি তাদেরকে খাবার দেন, হ্যাঁ, তারা আপনাকে মনে রাখবে। আর মানুষ কোনো কাজেরই না, দুষ্টু, বদমাইশ, করাপ্টেড, টাকার জন্য সবাই করাপ্টেড। আমি বললাম যে এই কতদিন থেকে আপনার সমস্যা? তো বলে যে চিন্তা ভাবনা করে বলতেছে যে জব যখন শুরু করছি তখন থেকে। আমার, কবে জব শুরু করছেন? তো বললো যে প্রায় বছর, বছরের মতন হতে গেল। তো কোথায় জব করেন? তো বলছে যে আমি একটা ডায়াগনোসিস সেন্টারে, প্যাথোলজি ল্যাব আছে, সেখানে চাকরি করি। বলে আচ্ছা, ঠিক আছে। কি আচ্ছা স্যার, আমার বস তো মানুষের রক্ত চুষে চুষে টাকা কামাই করতেছে। দেখেন থিঙ্কিং প্রসেসটা, আমি আচ্ছা ভালো বলে ইয়ে করলাম, সে আবার ওইটা নিয়ে টেম্পার্ড হয়ে বলতেছে। কিরকম? তো বলে যে সে বিভিন্ন ডাক্তারদের কাছে যায়, যায় এমন ভাবে বুঝায় টুজায়, সিস্টেম করে এক গাদা টেস্ট, যে টেস্টগুলোর প্রয়োজন নেই সেগুলাও তাদেরকে লিখতে বলে দেয়, এবং বলে যে আপনাদের এটার জন্য এত এত কমিশনও বাড়াই দিয়েছে। তো আমি বসকে বলেছি যে স্যার, এগুলো আমরা কি করছি, কি দরকার অতিরিক্ত টেস্ট করানোর? এখানে তো অনেক দরিদ্র মানুষ আছে, খেটে খাওয়া মানুষ আসে, এদেরকে এতগুলো টেস্ট দেওয়ার দরকারটা কি? সবাই গাদি গাদি টেস্ট দিচ্ছে। তো এগুলো বসকে বলার পরে বস বলছে যে তুমি বেশি বুঝো না, তোমার বেতন কোত্থেকে আসে? এই টাকাগুলো থেকেই তো তোমাকে বেতন দিই।
তো আমি বললাম বস, আমি তাকে বললাম যে আপনি যদি বসের সাথে এভাবে কথা বলেন তাহলে আপনার চাকরি থাকবে, আপনাকে তো বের করে দিবে। তো সে বলছে বের করে দিবে দিবে, আমি এগুলো নিয়ে চিন্তা করি না, কিন্তু তিনি যা করছেন এগুলো একদম অন্যায়। তাহলে দেখেন তার থট প্রসেসটা, সে তার জায়গায়, সে কিন্তু সমাজকে বদলাতে সব জায়গায় যে প্রত্যেকটা ডাক্তারের কাছে যে ইয়ে করেন, তার জায়গায় সে কিভাবে পরিবর্তনটা করতে চায়। ঠিক আছে, তো এখানে তো আপনারা বুঝেই যাচ্ছেন কি কি রুব্রিক্স নেওয়া যায়। এর সাথে আমি একটা অ্যানালজি করে একটা রুব্রিক্স ধরতে পারাটা আপনাদেরকে শেখাই। আমাদের রেপার্টরিতে দুইটা পলিটিক্যাল বা পলিটিক্স নিয়ে দুটো রুব্রিক্স আছে। হ্যাঁ, একটা হচ্ছে এসেনসিটি পলিটিক্যাল, আর এক্সেলারেশন পলিটিক্যাল অ্যাবাউট। এক্সেলারেশন পলিটিক্যাল অ্যাবাউট, আর একটা হচ্ছে এসেন্ট্রিসিটি। আমরা এক্সেলারেশনটাই বুঝি তাইলে হবে। পলিটিক্স ওয়ার্ডটা বুঝেন, সেটা হলো যে পলিটিক্স মানে কি, হোয়াট ইজ পলিটিক্স। পলিটিক্স মানে রাজনীতি, তাই না? রাজনীতি কি? রাজনীতি আমরা কাকে বলি? হোয়াট ইজ রাজনীতি বলেন কেউ একজন। আমরা রাজনীতি বলতে কি বুঝি? দেশের উন্নয়ন হবে এবং দেশের মানুষের নিয়ে যে উদ্যোগগুলো এবং কাজ করার জন্য দেশের দেশের উন্নয়ন এবং দেশের মানুষের জীবনের মান উন্নয়নের জন্য কথা বলা, কাজ করা, বিভিন্ন মুভমেন্ট করা। বিষয়টা কি ওরকম? আচ্ছা, আমি আমি একটু হেল্প করি। হ্যাঁ, এথনিসিটি একটা রুব্রিক্স আছে, আমি রুব্রিক্সটা এখানে কোথাও সেভ করে এক্সাম খুঁজে পাচ্ছি না, যাক এক্সেলারেশনটা বুঝি। তো আমরা কি পলিটিক্যাল ইয়েতে গেছি কখনো, মিটিং টিটিং এ? আচ্ছা, না গেলেও টিভিতে তো দেখেছি, দেখবেন এই যে পলিটিক্স যারা করে, যাদের ইচ্ছা আছে, তারা সমাজে পরিবর্তন চাই, সেটা ঠিক আছে। ঠিক আছে, কস্টিকাম, আপনি কস্টিকাম, আপনি সিস্টেম ফলো করবেন, পলিটিক্সে যাওয়া জরুরি, সেটা করবেন, সবই ঠিক আছে। তো এই পলিটিক্সের বিষয়টা কি, পলিটিক্সের নেতারা কি বলে, এই ভাষণে তারা কি বলে? পলিটিক্স আমরা লিডারদের কথা শুনি না, আমরা যাই তো বিভিন্ন জন বিভিন্ন জায়গায়, তারা কি বলে? তারা বলে যে এটা অন্যায় হচ্ছে, ওটা অন্যায় হচ্ছে, এর সাথে ওই হচ্ছে, এই খালি অন্যায়, ন্যায় আর অন্যায়ের কথা। পলিটিক্যাল নেতাদের, ক্ষমতায় যারা গেছে তাদের কথা বলতেছি না, বিশেষ করে যারা ক্ষমতায় নাই তাদের অন্যতম কথা হচ্ছে এর সাথে অন্যায় হচ্ছে, ওর সাথে অন্যায় হচ্ছে, এইখানে অবিচার হচ্ছে, এটাই তো, তাই না? তো আমি এই যে মেয়েটার কথা শেয়ার করলাম, এই মেয়েটার ভাষাও তো একই কথা, একই হচ্ছে না, যে অন্যায় হচ্ছে, ও দরিদ্র খেটে খাওয়া মানুষদের কথা, এদের এর কথার সাথে দেখেন আহ, ইয়ে ইয়ে মিলতেছে কিনা, পলিটিক্স লিডারদের কথা মিলতেছে কিনা, ওর সাথে অন্যায় হচ্ছে, ওর সাথে এরকম হচ্ছে। মানে তার মধ্যে এক ধরনের ইনক্লাইনেশন, এক ধরনের প্রবণতা তৈরি হচ্ছে বলে তো সে ওইরকম একটা ডোমেনের মধ্যে চলে যাচ্ছে, তাই না? আপনি আহ, একটা সিস্টেমের মধ্যে ঢুকতে চাচ্ছেন, আপনি একটা সিস্টেমকে ফলো করতে যাচ্ছেন, পরিবর্তন করতে যাচ্ছেন, আপনি পলিটিক্সে যাওয়ার চেষ্টা করতেছেন, সব ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট না যে এটা পলিটিক্যাল নেতাদের জন্য এই রুব্রিক্সটা হবে, এটা ইম্পর্টেন্ট, এটা জরুরি না। হ্যাঁ, আমরা কস্টিকামকে দেখি, বিভিন্ন সময় দেখি যে বিভিন্ন লেবার ইউনিয়নের প্রেসিডেন্ট বা লিডার বা এরকম ব্যক্তি যারা নেতা হতে যায় তাদের ক্ষেত্রে সেটা ঠিক আছে, কিন্তু সব ক্ষেত্রে না। এই মেয়েটা কি কোথাকার লিডার? এ তো কোথাকার লিডার না, সে একজন টেকনোলজিস্ট বা একজন মানে ল্যাবের মানে কাজ করে এরকম একটা পার্সন। তাহলে সে দেখেন ন্যায় অন্যায়ের কথাটা বলতেছে, ঠিক যেটা জেনুইন পলিটিক্যাল লিডারদের বলা উচিত সে ভাষায় সে কথা বলতেছে। তাহলে পলিটিক্স নিয়ে যে আরেকটা রুব্রিক্স আমি পাচ্ছি না, ওটা আমি আপনাদেরকে দিয়ে দিব নি। তো এই দুই রুব্রিক্স কিন্তু একই কাছাকাছি জায়গায়, এরাও কিন্তু ওই একই ভাবে গিয়ে করতেছে। এই রুব্রিক্স কিন্তু এরকম একটা ভাবনা থেকে আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো আমরা দেখি যে বিভিন্ন ধরনের বড় বড় নেতা, এমপি, মন্ত্রী হবে। হ্যাঁ, যেমন একটা পরিবারের আমি একটা ছেলের কথা জানি যে
প্রথম থেকেই তার ইয়ে হবে আমি নেতা হবো। সে বিভিন্নভাবে আমাদের সাথে রোট্যাক্ট করতো, সেখান থেকে তাকে দেখতাম এবং তার বেশভূষা ইয়েগুলা একদম ওই রকম, আমরা যে বেশভূষা দেখলে মন্ত্রী এমপিদের দেখি সেরকমই। তো সে কিন্তু ধীরে ধীরে তার ইফোর্ট দেওয়া শুরু করছে, ধীরে ধীরে সে গ্রো আপ হচ্ছে। হ্যাঁ, তো কস্টিকামের মধ্যে আমরা এই বিষয়গুলা আমরা অনেক বেশি দেখি, ধীরে ধীরে গ্রো আপ হওয়া, ধীরে ধীরে সামনের দিকে আগানো, এইটা কস্টিকামে আমরা খুবই বেশি দেখি। এবং কস্টিকামের প্যাথোলজি গুলাও কিন্তু এরকম গ্র্যাজুয়ালি ডেভেলপ করতে থাকে, ধীরে 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 আগাতে থাকে। ঠিক আছে?